নমস্কার, ফোর্থ পিলার উইথ দ্য পিপল এর স্বাগত। আজকে আমরা আলোচনা করবো মানবাধিকার নিয়ে, বা বলা ভালো যে মানবাধিকারের নামে যা হচ্ছে তাই নিয়ে। আমরা দেখছি যে জাতীয় মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা দেখতে এসে, নিঃসন্দেহে নির্বাচন পরবর্তী হিংসার অনেক ঘটনা ঘটেছে, এক ধরনের ঘটনায় শুধু দেখে একটা রিপোর্ট হাইকোর্টে দিয়ে চলে গেল, এবং তাতে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতা, শাসক দলের নেতা তাদের আহ অপরাধী, ক্রিমিনাল বলা হয়েছে। আবার আমরা দেখছি যে এই পশ্চিমবঙ্গ নির্বাচনোত্তর সংঘর্ষের ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনে একটাও অভিযোগ পর্যন্ত জমা পড়ে না। তার মানে কি নির্বাচন কমিশন সর্বত্রই সরকারের একটা দপ্তরে পরিণত হচ্ছে? এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অরুণাভ ঘোষ, রয়েছেন সাংবাদিক গৌতম লাহিড়ী। প্রথমত আপনাকে জিজ্ঞাসা করি যে মানবাধিকার কমিশনের অ্যাম্বিটটা কি, কি করণীয়, কি তাদের? মানবাধিকার কমিশন কি এভাবে নজিরবিহীন, যেটা এবার হলো, এই ধরনের ঘটনা কি এভাবে তারা কাজ করতে পারে? দেখো, দুরকম ব্যাপার আছে। অশোক গাঙ্গুলি মানবাধিকার কমিশনে যখন ছিলেন, ভয়ানক অ্যাক্টিভ ছিলেন। সামান্য কিছু হলেই পুলিশকে ডেকে পাঠাতেন। তার ফলস্বরূপ দেখলেন একটা মিথ্যা কেস দিয়ে একটা বাচ্চা মেয়েকে কি বলেছে তার ভিত্তিতে তাকে মমতা ব্যানার্জি এমন পিছনে লাগলো, সে রিজাইন করতে বাধ্য হলো। হ্যাঁ, আমাদের উকিলদের মুখ একটু খারাপ হয়, কিন্তু দ্যাট ডাজন্ট মিন সেক্সুয়াল হ্যারাসমেন্ট। হ্যাঁ, এবং পরে সে মেয়েটাকে খুঁজেই পাওয়া গেল না। শোনা যাচ্ছে ওই ডেরেক ওব্রায়ান নাকি কোথা থেকে নিয়ে এসেছিল এক অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে, বাচ্চা মেয়ে, স্কুলের মেয়ে, আর একটু বড় হবে। অন্যদিকে গিরিশ গুপ্ত বলে আমাদের চিফ জাস্টিস ছিল, তো সে কিছুদিন নারদা মামলা নিলেন। নারদা মামলা তার আগে থেকে 1 বছর আগে থেকে হচ্ছিল। হঠাৎ জুনিয়র নামায় ডেকে নিয়ে গেল, সেদিন বিকাশ ভট্টাচার্য আসেনি। আমায় ধরলো, রঘুনাথদা চলুন চলুন, যে স্যার চলুন, মামলা ডিসমিস করছে। কে বললাম কি ব্যাপার, তুমি মামলা কি ব্যাপার? বললো না না, মামলায় কিছু নেই। তাই বললাম তুমি এতদিন বাদে বুঝলে মামলায় কিছু নেই? আমার একটা সাবমিশন আছে, একটা নোট করে নাও, কারণ আমি তোমার ছবি টবি সব তুলে রেখেছি। কেন যার এগেন্স্টে তুমি মামলা, আমাদের যে মামলা ম্যাথিউ, সেগুলো বদমাইশ লোক, সেসব ছবি তুলে রেখেছে। তুমি দুদিন আগে, পরশু দিন আর কি, ফিরহাদ হাকিমের সঙ্গে গল্প করে এসেছো, বাড়িতে খেয়ে দিয়ে এসেছো, যার তোমার সঙ্গে এমন কোনো আলাপ নেই, ব্যক্তিগত আলাপ, এবং খেয়ে দিয়ে এসে তুমি তারপর এই জিনিসটা করেছো। আমি বললাম দেখো, ডোন্ট থিঙ্ক দ্যাট পিপুল আর দ্যাট ইডিয়েট অ্যাজ দে লুক। মানে মানুষ কত বোকা ভেবো না, যেমন তারা দেখতে। তারপরে বললো আমিও খুব বোকা দেখতে, কিন্তু যতটা আমিও খুব বোকা, কিন্তু যতটা দেখতে বোকা ততটা নয়। এগুলো আমরা বুঝি। তুমি আমার এই সাবমিশনটা লিখে রাখো, তারপর ডিসমিস করো। আরেকটা বলে রাখি, তুমি দুদিন বাদে এই হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হবে, এগুলো আমরা জানি। তখন ও ছেড়ে দেবেন আমরা সঙ্গে সঙ্গে। এখন এগুলো তো লোকে বলতে পারে না, কোর্টের মধ্যে ভয় কন্টেম্প করে দেবে। এবার গত 5 বছরে প্রায় আজ অব্দি একখানা হিউম্যান রাইটস কমিশনে কোনো অভিযোগই নেই গিরিশ গুপ্ত। এ একদম মানে পয়মাল আর কি, মাল নয় পয়মাল। কি বলবে তুমি? এদের দেখেছি তো প্র্যাকটিস করতে, এদের এদের প্র্যাকটিস করতে দেখে জজ হতে দেখেছি। তারপর হিউম্যান রাইটস কমিশন, এই হিউম্যান রাইটস কমিশনের একটা বুকের এইটা চাই, যেটা অশোক গাঙ্গুলির ছিল, বুকের জন্য। অন্যদিকে দেখেছি অরুণ মিশ্র। অরুণ মিশ্র এখন পুরো বিজেপির দালাল হয়ে যাবে, কারণ বিজেপি ওকে দিয়েছে, এখন যিনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। চেয়ারম্যান করেছে। এই এই গিরিশ এই অরুণ মিশ্র অসুস্থ হলো, ভীষণ অসুস্থ, বাইরে গেলেন, মমতা ব্যানার্জি পুরো খরচটা দিলেন। এখন অব্দি আমি আরটিআই করেছি, হাইকোর্ট উত্তর দিচ্ছে না। তারপর বলেছে আপনি অ্যাপিল করুন। আরটিআই নিয়ম বলে আমি যাকে এখানে বলবো, সে যদি না পারে সেই ডিপার্টমেন্ট যে দিয়েছে তার কাছে পাঠান, অ্যাপিল করুন। তো এখন তো বন্ধ হয়ে আছে। আমার অসুবিধা নেই, গালাগাল করতে অসুবিধা নেই, যত না হয় তত গালাগাল খাবে, কোর্টের মধ্যেই বলবো। তো তুমি ভাবো, তারপর সিঙ্গুরের রায় হলো। সিঙ্গুরে আমি বলেছিলাম গভর্নমেন্ট জমি নিয়ে যদি একবার নিয়ে নেয় লিগালি, সেটা ফেরত দিতে পারে না, সেটা করতে হবে এতে, মানে তোমায় ওটা নিলাম করে বিক্রি করতে হবে। খুব চালাক লোক তো, জেনারেলি যারা একটু ডিসঅনেস্ট হয় খুব চালাক হয়। ও রায়টা দিল আরেকজনের সঙ্গে, সে আবার সিপিএম এর সমর্থক, সেই জজ লেফটে রায় দিল যে এটা আবার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এখানে
ডিসমিস করেছিল ডিভিশন বেঞ্চ, এই পিনাকি ঘোষ সাহেব, সে বলেছিল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয় না, এক একজন 10 লক্ষ টাকা করে পেয়েছে, 80% লোক টাকা নিয়ে চলে গেছে, পিলটা কি করে হয়? এবার ও বললো যেহেতু কেউ অ্যাপিল করেনি সুতরাং এটা ব্যাড। ব্যাড মানে গোড়া থেকেই ব্যাড বলে দিল, মানে এটা ইয়ে হয়েছে, বেআইনি হয়েছে। বেআইনি হলে ফেরত গেল, 80% লোক টাকাও নিল, বেআইনি ঘোষণা হলো, জমিও ফেরত গেল। মানে অসাধারণ, এরকম দেখা যায় না। এ হয়েছে ওখানকার চেয়ারম্যান। আমি প্রথম দিনই বলেছিলাম এ হলো যে পয়সা দেয় আমাদের উকিলদের মতো, যে পয়সা দেয় তারও এলো হচ্ছে। এখন পাবলিক এই হিউম্যান রাইটস কমিশন যেটা করেছে এবার, সেটা কিন্তু হাইকোর্টের নির্দেশে করেছে, হাইকোর্টের নির্দেশ। এবং যাদের যাদের নাম করেছে, জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে কি সব নাম আছে, উদয়ন গুহ, এরা কিন্তু শ্রী চৈতন্য নয়, এরা মোটামুটি ফাটাকেস্টোর লেটেস্ট এডিশন। যে কটা নাম দেখলাম, শেখ সুফিয়ান, আর বলছে আমাদের বিরুদ্ধে মামলা নেই। তোমার বিরুদ্ধে মামলা তো ছিল, উদয়ন গুহর বিরুদ্ধে মার্ডার চার্জ ছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে মনে আছে সল্টলেকের সে মানবাধিকার কমিশনের ছেলেটা মারা গেল, সুইসাইড করলো, জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে তার সেই ছেলেরা বাড়ির লোকেরা অভিযোগ করলো, ছিল। কিন্তু তোমার পুলিশ সে তো স্বাভাবিক তোমার নামগুলো কেটে দেবে, যেমন মানুষ মিয়ার নাম কেটে দিয়েছে, খুনের মামলা ছিল কেটে দিয়েছে, বলছে খুনের মামলা নেই, তাতে কিছু এসে যায় না। বলে যে জাতীয় কমিশনের বিরুদ্ধে মামলা করবে, তাহলে কি মামলা করবে ভাই? সে তো হাইকোর্টের নির্দেশে করেছে, হাইকোর্টের নির্দেশে। এবং এরা সবচেয়ে বড় জিনিস হলো, বলছে জ্যোতিপ্রিয় মল্লিক বলল আমি অ্যাডভোকেট, কোনোদিন গাউনও কেনেনি, কোর্টও কেনেনি, কিন্তু অ্যাডভোকেট, যা হয় আর কি, যাই হোক। 8 বছর সে ছিল, বার কাউন্সিলের মেম্বার ছিল। তো তা তো কোনো, সেটা কোনো তো ইয়ে হলো না, মানে ক্রাইটেরিয়া হলো না যে তোমরা, গন্ডগোল তো করেই। ও জ্যোতিপ্রিয় মল্লিক তো সিপিএম কে মারবো ধরবো সব বলেছে এর আগে। কিন্তু মানবাধিকার কমিশনকে যে হাইকোর্ট বললো যে নির্বাচন পরবর্তী হিংসা ঘটনা খতিয়ে দেখতে, হাইকোর্ট তো এটা বলেনি যে শুধু একটা দলের আক্রান্তদেরই দেখো। তাদের তো কর্তব্য ছিল নিশ্চয়ই যে অন্য দলেরও তো কিছু আক্রান্ত হয়েছে, সেটা তো কমিটির রিপোর্টে এসেছে, তাদের তো দেখা হয়নি। মানবাধিকার কমিশন যে এক পেশে দৃষ্টিভঙ্গি, এই যে একটা কিছু বেছে বেছে মানুষের অধিকার রক্ষা করা, এটা তো মানবাধিকার কমিশনের কাজ নয় নিশ্চয়। না না দাদা, সুদীপ্ত খুন করেছে, অরুণাভ ঘোষও খুন করেছে, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, সুদীপ্ত খুন করেছে, অরুণাভ ঘোষও খুন করেছে। অরুণাভ ঘোষ ছাড়া পেয়ে যাবে, সুদীপ্তকে ধরেনি বলে। তোমাকে ধরেনি তাই বলে আমার দোষটা কিন্তু খণ্ডন হয়ে গেল না। কিন্তু আমাকেও ধরা উচিত, কিন্তু আমাকেও ধরা উচিত, তার উচিত। কিন্তু অভিযোগ পড়েছে কি, অভিযোগ পড়েছে কি? তৃণমূলের লোকেরা বিজেপির এগেনস্টে অভিযোগ দেবে কেন? তারা নিজেদের ডান্ডা নিয়ে পুলিশ নিয়ে যাবে। আমি বিজেপির ভয়ানক বিরুদ্ধে, কিন্তু আমি তো পুলিশকে ডিল করছি। পুলিশ এই যে আজকে কি নাম, ওই শুভেন্দুকে আমি ঘৃণা করি, কিন্তু তুমি বলো 2.5 বছর আগে একটা লোক সুইসাইড করেছে কি মার্ডার হয়েছে, তুমি আজকে সেখানে তার বাড়িতে লোক পাঠাচ্ছ, তাহলে পুলিশ মন্ত্রী কে ছিল? মমতা ব্যানার্জি। তাহলে এটা যদি খুনের মামলা হয়, তাহলে মমতা ব্যানার্জিও 120 বা যেটা আর কি বলি যে দোষী হবে, সংযোগ রাখার জন্য, কিছু না করার জন্য। এগুলো গভর্নমেন্টের সরকার যখন থাকে তখন হবে। তো মানবতা কমিশন তো করবেই, জানার কথা সেন্ট্রালের বিজেপি করিয়েছে। কিন্তু এদের এটা হলো মানে কি বলবো, এখান থেকে বেরোতে গেলে হাইকোর্টে যেতে হবে। হাইকোর্টে মানবতা কমিশনের বিরুদ্ধে কিছু বললে হবে না, এটা ভুল ভুল ব্যাখ্যা হবে। এই সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু আপাত দৃষ্টিতে আমি গৌতমদার কাছে যাই, যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পুরোটা করার যে কথা বলা হচ্ছে, বিরোধীদের অভিযোগ করছে, বিরোধী মানে পশ্চিমবঙ্গের শাসক দল, কেন্দ্রের যার বিরোধী দল তৃণমূল কংগ্রেস বলছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পুরোটা করা হয়েছে। কিন্তু অর্ণবদা যেটা বললেন গৌতমদা, সে যুক্তিটা তো ফেল না, যে 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 তদন্ত করে যে বেরিয়ে এসছে তারও তো বিচার তারা চাইতেই পারেন। এবং যে সুপারিশ তারা করেছেন যে রাজ্যের বাইরে গিয়ে বিচার করা, বিশেষ আদালতে বিচার করা, এটা তো অত্যন্ত গুরুতর সুপারিশ, গুরুতর অভিযোগ পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। গৌতম দা, ঠিক কথাই। আমি বলছি যে প্রথম কথা, যে পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে যে হিংসা ঘটেছে, সেগুলো নিঃসন্দেহে, সেগুলো প্রত্যেকটি ঘটনারই তদন্ত হওয়া উচিত, এবং যারা দোষী তাদের যে দলেরই হোক তার শাস্তি হওয়া উচিত, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু আজ ইদানিং এই যে বিভিন্ন ধরনের কেন্দ্রীয় সংস্থাগুলো, এগুলোর এত রাজনীতিকরণ হয়ে গিয়েছে না, ফলে এগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা
আমি কিন্তু রিপোর্ট জমা দেওয়ার আগে জানি যে কি রিপোর্ট দেবে। মানে একটা সময় এমন একটা সময় হয়ে গেছে যে কোনো একটা নির্দিষ্ট সুপ্রিম কোর্টের বিচার, এই অরুণ মিশ্র যখন ছিলেন বিচারপতি, কি রঞ্জন গগৈ, আমি জানতাম উনি কি রায় দেবে, যেটা সুপ্রিম কোর্ট। আজকাল এই সংস্থাগুলো সম্পর্কে মানে উনি যে লিখিত রিপোর্ট দিয়েছেন সেই মানবাধিকার কমিশন, এই রিপোর্টটা যে এরকমই হবে, আরো যে কেন খারাপ হয়নি এটা ভেবে আমি একটু আরো অবাক হয়েছি। কিঞ্চিত বোধহয় ভদ্রতা দেখিয়েছে। যাই হোক, উনি মন্ত্রীদের গুন্ডা পুন্ডা এসব দেখা হয়েছে, তাতে অনেকটা রাজনৈতিক রিপোর্ট অনেকটা হয়েছে। হ্যাঁ, পুলিশ যেহেতু মানবতা কমিশন কখন, যখন পুলিশ ইনঅ্যাকশনের বিরুদ্ধে আসে, যখন তৃণমূলের হয়ে আমি অভিযোগ করছি, পুলিশ কিন্তু অ্যাক্টিভ, সেখানে মানবতা কমিশনের ব্যাপার নেই। এখানে ইনঅ্যাক্টিভ বলেই মানবতা কমিশনকে হাইকোর্ট বলেছে তোমরা দেখো। বলুন। সরি, না, সেটা আমি সেই নিয়ে কোনো বিতর্ক করছি না যে হাইকোর্টের নির্দেশে মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশনের এই সরকার, কেন্দ্রের যে সরকার, এটা এরকম একটা কোনো সেই ধরনের আজকালকার দিনে কোনো নিরপেক্ষ সংস্থার নিরপেক্ষতা নিয়ে অনেক সন্দেহ, অনেক প্রশ্ন আছে। যারা তদন্ত করতে এসেছিলেন এবং খুব সুচতুর ভাবে কিন্তু কেন্দ্রীয় সরকার এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তাদের একেবারে রাজনৈতিক কর্মীদের নিয়োগ করেছে। এর যে ডেপুটি চেয়ারম্যান, তিনি বিজেপি যুব মোর্চার যে করতেন, তিনি বিজেপি মাইনরিটি সেলের চিফ ছিলেন কিছুদিন আগে পর্যন্ত। বহুকাল আগে থেকে তিনি বহু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু। এটা প্রত্যেকেরই কারো একটা রাজনৈতিক জীবন থাকতেই পারে, কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের একজন নয়, এখানে দুজন আছেন রাজনৈতিক কর্মী, যাদের নেতৃত্বে এই দলটি, 7 জনের দলটি পশ্চিমবঙ্গে তদন্ত করতে গিয়েছিল। ফলে সেদিন থেকে আমি জানি রিপোর্ট ওরা কিভাবে তদন্ত করবে না। রিপোর্ট এর মধ্যে কিছু ঘটনা হয়তো সত্যি, কিন্তু একটা ব্যাপক যে একটা আকার দেওয়া হয়েছে, এর উত্তর প্রকৃতপক্ষে হওয়া উচিত ছিল যে রাজ্য সরকারের যথাযোগ্য জবাব দেওয়া। যেটা আমার মনে হয় প্রত্যেকটি ঘটনার রাজ্য সরকার চাইলে নিজে থেকে তদন্ত করে এগুলো খণ্ডন করতে। এর মধ্যে আমি নিশ্চিত জানি বেশ কিছু ঘটনা আছে, এগুলোর আমি কিছু নামধামও রিপোর্টে দেখলাম, যেগুলো এই ধরনের রাজনৈতিক হিংসার কারণে তারা মারা যাননি বা রাজনৈতিক হিংসার কারণে অত্যাচারিত হননি। তিনি একটি বিশেষ দল করেন বলে হয়নি। অনেক ক্ষেত্রেই এমন রিপোর্টও এখানে আছে যেগুলো পারিবারিক কলহ যাকে বলা যেতে পারে, এরকম ধরনের উল্লেখও, কিন্তু তিনি বিজেপিকে সমর্থন করেন, যে কারণে এই রিপোর্টে তারও উল্লেখ আছে। ফলে এই রিপোর্টটি, আমার এই রিপোর্টটা সম্পর্কে যেটা প্রধান প্রশ্ন, যেটিতে অসঙ্গতি বলে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে রাজ্যে হিংসা যে হয়েছে 2 তারিখে রেজাল্ট বেরোনোর পর থেকে, ঠিক আছে? 2,500 লোকের যে নাম দিয়েছে, এর মধ্যে কজন হতে পারে এ ধরনের সুইসাইড কেস? আমি তো এক ঝলক দেখেছি, ফলে সে সংখ্যাটা খুবই কম হতে পারে। আমার মনে হয় 1-2%, 3% হলেও হতে পারে, তার বেশি হয়তো নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গে এরকম কোনো রাজনৈতিক সংঘর্ষ বা কিছু ঘটছে না, তা নয়। বিরোধী রাজনৈতিক দলকে, কিন্তু মানবাধিকার কমিশন যখন তদন্ত করছেন গোটা বিষয়টা, তখন তার প্রেক্ষিত থেকেও কিন্তু একটা পরিপ্রেক্ষিত একটা বিষয় আছে। প্রথম কথা হচ্ছে 2 তারিখে যে ভোটের রেজাল্ট বেরিয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেছেন 5 তারিখ। এই রিপোর্টে নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে কেন কিছু বলা হলো? 2 থেকে 5 তখনও পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা, নির্বাচন কমিশনের হাতে প্রশাসন, নির্বাচন কমিশনের কাছে রিপোর্টও চাইতে পারেন নির্বাচন কমিশন রাজ্যপালের কাছে। আমার বক্তব্য হচ্ছে এই ঘটনাগুলো যে ঘটেছে, এগুলো সময়টা সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার। এটা হচ্ছে 2 থেকে 5, আর 5 থেকে পরবর্তীকালে ওরা যেদিন রিপোর্ট দিয়েছেন। আমি রিপোর্টে খুব তারিখ পাইনি, কোন তারিখের ঘটনা, এটা আমি হয়তো বিশদ দেখলে হয়তো বলতে পারবো, কেউ পড়লে হয়তো বলতে পারবে। ফলে আমি দুটো তারতম্য করতে পারি। প্রথম কথা, এই মনে রাখতে হবে, কলকাতা হাইকোর্টে কিন্তু মন্তব্য করেছিলেন যে নির্বাচন তো যে হিংসা হয়েছে তার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ, কিন্তু এত অভিযোগ জমা পড়েছে যে কারণে তারা কিন্তু বাধ্য হয়েছেন, মনে করছেন যে বহু ক্ষেত্রে পুলিশ হয়তো তদন্ত করছে না, সেই কারণে মানবাধিকার কমিশনকে দিয়েছেন। এবার মানবাধিকার কমিশনে এই রিপোর্টটিকে তারা কিন্তু মানে আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, এটাকেও একটা রাজনৈতিক ভাবে তারা ব্যবহার করছেন। কিন্তু সুদীপ্ত যে কথাটা বললে সেটা ঘটনা, যে তারা যদি মানবাধিকার কমিশনের অধিকার আছে সুমোটো তদন্ত করার। সুমোটো পশ্চিমবঙ্গে যে হিংসাত্মক ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন,
যেখানে সিপিএম আক্রান্ত হয়েছে, কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন, মুর্শিদাবাদে ঘটেছে বহু ঘটনা, মালদাতে ঘটেছে বহু ঘটনা, সেগুলোর ব্যাপারে মানবাধিকার কমিশন, যদিও মালদা মুর্শিদাবাদ গিয়েছিলেন তারা, কিন্তু আমি জানি না সেই রিপোর্টে তার কি উল্লেখ আছে যে অন্য রাজনৈতিক দলের কর্মীরা, কেবলমাত্র বিজেপি নয়। আরেকটি বড় কথা, হিংসার কিন্তু উস্কানিমূলক কথা একতরফা ঘটেনি ভোটের সময়। আমি মানবাধিকার কমিশনের কাছে আমি জানতে চাইতাম রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে, যদি রাজ্য সরকার কেন করেনি আমার কাছে বিস্ময় কম লেগেছে, যে নির্বাচন পূর্বে বিজেপির রাজনৈতিক নেতারা প্রকাশ্য মঞ্চ থেকে কি ধরনের হুমকি দিয়েছেন। 2 তারিখ আসতে দাও, এমন মারবো যে অর্থোপেডিক হাসপাতালেও যেতে পারবে, এমন একজন তো বলেই দিয়েছেন সিআরপিএফ ভুল করেছে, এরপরে তো পায়ে আর বলবো যে পায়ে গুলি না করতে, সরাসরি বুকে গুলি করতে। আমি বলছি মানবাধিকার কমিশনের রিপোর্টে এগুলো যদি উল্লেখ থাকতো, যে উভয় পক্ষ থেকে একটা প্ররোচনা দেওয়া হচ্ছিল, একটা উস্কানিমূলক আবহাওয়া তৈরি হয়েছিল, ফলে উভয় পক্ষই ধরে নিয়েছিলেন যে তারা জয়ী হচ্ছেন, কিন্তু জয়ী হলে কি করবে সে ঘোষণা কিন্তু দুটো দলই আগে থেকে করে নিয়েছিল, যে আর এক দলকে দেখে নেব। সেই দোষ থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টি মুক্ত হতে পারেন না, তাদের উক্তিগুলো যদি দেখা যায়। ফলে আজকের দিনে কেবলমাত্র যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তারা মারছেন, এই ধরনের ঘটনা ঘটে যেখানে তারা ক্ষমতাশালী, যেখানে হয়েছে সেখানে হয়েছে, কিন্তু এমন অনেক জায়গাও ঘটনা হয়েছে যেখানে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন, সেখানেও পাল্টা মার পাল্টা হামলা হয়েছে, হয়নি যে তা নয়। কিন্তু মানবাধিকার কমিশন নিরপেক্ষ একটি কমিশন, তার নিরপেক্ষতা সম্পর্কে সন্দেহ হতো না যদি এই রিপোর্টে সেই ধরনের হিংসাত্মক উস্কানিমূলক কথা, রাজনৈতিক নেতাদের কথা, এগুলো যদি উল্লেখ থাকতো। ফলে এই জন্য এই প্রশ্নটা সন্দেহের ঘেরে রয়েছে। আমার আরো বিষয় বলার আছে মানবাধিকার কমিশন সম্পর্কে, মানে রাজনৈতিক না, আমি তার যা দেখেছি সেটা পরে বলছি। সুদীপ্ত তুমি বলো যে আর কি প্রশ্ন, বা অরুণাভ বলুক, তারপরে বলবো। মানবাধিকার কমিশনের ব্যাপার হলো তারা অভিযোগগুলো নিয়েছে, এটা কিন্তু তাদের মতামত না। যে অভিযোগটা পেয়েছে, কারণ তারা কিন্তু এই মামলাটা বিশেষ করে দিতে পারে না, এটা হাইকোর্ট দেবে। আর 2, ধরুন মাথা ন্যাড়া করে কেউ জয়েন করছে বিজেপি থেকে তৃণমূলে, হ্যাঁ, বা নাক্ষর দিচ্ছে, এটা তো স্বাভাবিক মারের ভয়। বিজেপি হলে আরো ভয়ানক হতো। বিজেপি আর জিতলে আপনি আমি এখানে বসে বলতে পারতাম না, সুদীপ্তও পারতো না, আগে আমাদের মাথা ন্যাড়া করে দিত, সেটা ঘটনা। মানে অদ্ভুত একটা, খুব আমি বারবার বলি, পশ্চিমবঙ্গ মানে বাঙালি হিসেবে আমার লজ্জিত বোধ করি, আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জিত বোধ করি। আমাদের রাজনৈতিক কালচার এটা কিন্তু শুধু বাংলাতেই আমরা গড়ে তুলেছি, দীর্ঘদিন ধরে বামফ্রন্টের আমলে এটা গড়ে উঠেছে এবং তৃণমূলের আমলে এটা নিরবিচ্ছিন্ন হয়ে চলছে, আরো হয়েছে যে এক দল থেকে আরেক দলে যখন জয়েন করছে, এবার মাথা নাড়া কি, এবার গায়ে স্যানিটাইজার ছিটিয়ে শুদ্ধ করা হচ্ছে। এখন স্যানিটাইজার খুব প্রতীকী হয়েছে, তার দোষ কাটরা পাপ খাটিয়ে একটা রাজনৈতিক দলের আরেকটা রাজনৈতিক দলে যোগদানের মতো ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে। আর গৌতম যে কথা বলছে, আমি সেটাতে একটু যেতে চাই, যে রাজনৈতিক হিংসার যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে, গৌতম দাও দেখেছি, আমি আমার সাংবাদিক জীবনে খুব ভালো করে দেখেছি, এগুলোর সঙ্গে প্রায়শই কিন্তু একটা পারিবারিক বিষয়, একটা 2 জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে ঝগড়া, জমি জমা নিয়ে, সম্পত্তি নিয়ে ঝগড়া, এগুলো প্রায়শই থাকে। অনেক সময় যেটা হয় যে রাজনৈতিক ভোটের পরে একটা যখন আবহাওয়া পরিবর্তন হয়, হঠাৎ করে পরিস্থিতিটা বদলে গেল, সেই সুযোগ নিয়ে অতীতের জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি করা হয়, মারধর, খুন ইত্যাদি হয় আর কি। সেইগুলো নিবিড় ভাবে কিন্তু খতিয়ে দেখার জন্য 2 দিন বাইরে থেকে এসে, দিল্লি থেকে এসে 4 দিন ঘুরে কিন্তু তদন্তটা হয় কিনা আমার খুব ঘোরতর সন্দেহ আছে। সেটা কিন্তু হতে পারে দীর্ঘদিন এলাকায় যারা নিরপেক্ষ, কিন্তু এলাকাটা সম্পর্কে জানে, অতীত জানে, মামলার অতীত জানে, থানায় এসে কার বিরুদ্ধে কি কেস আছে ঠিকঠাক সেগুলো জানে, তারাই সেটা করতে পারে। এই মানবাধিকার কমিশন সেই তদন্ত করতে পারে কিনা, তাদের সেই টেকনিক্যাল যোগ্যতা আছে কিনা আমার খুব প্রশ্ন। এই বিষয়ে আপনি কি বলবেন? না, টেকনিক্যাল সে তো দেখেন, আমার বাড়িতে এলো, আমার দেখলো চেম্বার ভাঙা, এবার আমার বিবৃতিটাই তো নেবে, স্টেটমেন্টটা, যে চেম্বারটা ভেঙে দিয়েছে। তুমি আমায় বলো 100-200 লোক মাথা ন্যাড়া করে বা এমনি যাচ্ছে, এটা কিন্তু জমি সংক্রান্ত হতে পারে না। একটা জমির জন্য 3-4 হতে পারে না, কিন্তু খুনের ঘটনাগুলো যেগুলো বাড়াবাড়ি ধরনের হিংসা, সেগুলো তো প্রায়শই একটা অন্য ধরনের বিবাদ থাকে। কিন্তু সেখানে কোনো না কোনো ভাবে পুলিশ, মানবাধিকার কমিশনটা আসছে কেন? পুলিশ ইনঅ্যাকশনের জন্য।
মানবাধিকার কমিশন কিন্তু এমনি এসে তদন্ত করতে পারে না, তোমায় দেখাতে হবে যে রাষ্ট্র আমার বিরুদ্ধে এই করেছে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, আগে বুঝে নেওয়া দরকার মানবাধিকার কমিশন। যেমন ওই ভদ্র অম্বিকেশ মহাপাত্র তো হয়েছে, তো আজ অব্দি তো তার নিষ্পত্তি হলো না। মানবাধিকার কমিশন অশোক গাঙ্গুলি বলেছে এদের একে ক্ষতিপূরণ দেওয়া হোক, হাইকোর্টে মামলা ঝুলে আছে, হাইকোর্ট পড়েই আছে, কিছুই নেই, তো কি করা যাবে? কিন্তু মানবাধিকার কমিশনের কাজ হলো পুলিশ অ্যাট্রসিটিসটা দেখা, পুলিশের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ না থাকলে সেটা দেখার অধিকার নেই। কারণ অবভিয়াসলি যখন মানবাধিকার কমিশন আসছে বিজেপির লোকের অর্গানাইজড ওয়েতে গেছে, কারণ ক্ষমতাটা মমতা ব্যানার্জির হাতে, পুলিশের হাতে হলো মমতার পুলিশ এই জায়গাটা। এবং আজকের রাজনীতিটা তো খুব খারাপ হয়ে গেছে জেনারেলি। আমার এক চেনা লোক, আমি তৃণমূল করতে আমাদের পানিহাটিতে, ভালো ছেলে, সবাই চেনে তাকে, সে হঠাৎ বিজেপি হয়ে গেল। আমায় ফোন করলাম তো উদম গালাগাল তাকে, কেন বিজেপি হয়েছে, যার ইলেকশন আগে। সে তারপর ইলেকশনের পরের দিনই রেজাল্ট বেরোলো, তার দুদিনের মধ্যে তার গাড়িটা পুড়িয়ে দিল। সে বললো আমি ছিলাম না, গাড়িটা পুড়িয়ে দিয়েছে। আমরা কি করবি আর, মেনে নে, আর কি করবি। ও কিন্তু অভিযোগ করেনি, দিজ আর ফ্যাক্টস। যে যেতে বিজেপি হলে আরো ভয়ঙ্কর হতো, ভয়ানক হতো, অন্তত বেশ কিছু লোক গোলাগুলিতে মারাই যেত। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ পুলিশের ইনঅ্যাকশন। তুমি আজ বলো না, আজকে মানে বেশিরভাগ জায়গায় এই যে সল্ট লেকের, তারপরে এতে যেখানে গন্ডগোল গুলো হয়েছে, আমি তো দেখছি, জিজ্ঞেস করছে, কিছু করেনি, পুলিশ চুপচাপ বসে থাকে, কিচ্ছু করছে না, আনলেস ইউ আর সামবডি ইন দি সোসাইটি। সেইখানেই মানবাধিকার কমিশন, এটা রাজনীতির ব্যাপার নয়, মানবাধিকারের পাওয়ারফুল। আপনি যে বলছেন তাতে তাতে মানে এই যে এই বিশেষ ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত করছিল, পুলিশের বিরুদ্ধে যেখানে অভিযোগ রয়েছে, মানে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, সেটাই যদি শুধু একমাত্র তদন্তের ক্ষেত্র হয়, তাহলে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যেখানে পীড়িত, সেখানে অভিযোগটা আসে না। তারা হয়তো পুলিশের বিরুদ্ধে, পুলিশের কাছে না গিয়ে তারা নিজেরাই নিষ্পত্তি করতে গেছে লাঠিসোঁটা নিয়ে। অথবা পুলিশ তাদের হয়ে করেছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। একজন খুন হয়ে গেল, 20টা পুলিশ চলে যাচ্ছে, ডায়মন্ড কোথায় কোথায় দেখছিলাম, বারে বারে পুলিশ যাচ্ছে কেউ তৃণমূল মারা গেলে। এটা অলওয়েজ রাজনৈতিক নিয়মটাই হলো যে পুলিশের এগেনস্টে, পুলিশ ইনঅ্যাকশনের এগেনস্টে লড়াইটা হয়, অন্য কোনো ব্যাপার না। খারাপ অবস্থা সারা ভারতবর্ষেই। তোমায় বললাম না, অরুণ মিশ্র যখনই হয়েছে, আগে চিফ জাস্টিস করা হতো মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, সেটাকে আইনটাকে চেঞ্জ করলে গভর্নমেন্ট এসে করে অরুণ মিশ্রকে করে দিল, কিছু করার নেই। অরুণ মিশ্র যে মানে ওই যে গগৈ সম্বন্ধে বললো, জাস্টিস গগৈ, কি বলবে, যে লোকটা ওই কি বলে রাফেলের তুমি ভাবো, একটা মামলা হচ্ছে, গভর্নমেন্ট কাগজ প্রেস করেছে, সেই কাগজটা প্রতিপক্ষকে দেখানো হলো না, বলো সিল করে রায় দিয়ে দিল, হতে পারে? আজকে ফ্রান্সে সেখানে তদন্ত হচ্ছে, তারপরে কিছুদিন বাদে রিপোর্ট করার পর সে রাজ্যসভার এমপি হয়ে গেল। এগুলো তো হচ্ছে হাই প্লেসে। এটাই তো গৌতম দা বলছে, এই যে প্রতিষ্ঠানে বিশ্বাসযোগ্যতা নেই, এমনকি সুপ্রিম কোর্টে বিশ্বাসযোগ্যতা নেই, যেখানে প্রশ্ন ওঠে সেখানেই তো মানে এত মানুষের প্রশ্ন জাগে আর কি। আমরা গৌতম দা তোমার কাছে যাবো, তারা যে একজন দর্শক যেটা বলছেন, উনি বলছেন, আমাকে উল্লেখ করে বলছেন, বামফ্রন্টের আমলে দল বদল করা রাজনীতি শুরু হয়েছে, দল বদল করা নাকি করার রাজনীতি শুরু হয়েছে বলার মধ্য দিয়ে আপনি আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জেগে উঠলে, আপনার চ্যানেলটি বিশ্বাস অর্জন করেছে, তার ধাক্কা খেলো। অনুভব, আমি দল বদলের কথা বলিনি, আমি বলছি যে রাজনৈতিক হিংসার যে পরম্পরা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, এটা বামফ্রন্টের আমলে প্রবলভাবে শুরু হয়েছে। এই যে বয়কট করা, সামাজিক বয়কট করা, বামফ্রন্টকে সমর্থন না করলে কংগ্রেস করলে, তখন কংগ্রেসই বিরোধী দল ছিল, ধোপানাপিত বন্ধ করে দেওয়া যেটাকে বলে গ্রামের ভাষায়, সেটা বামফ্রন্টের আমলে ছিল। এটা তো সাংবাদিক হিসেবে আমরা দেখেছি, আমি সেটাই বলেছি, দল বদল করার কথা বলিনি। বামপন্থী রাজনীতি যারা করেন তারা চট করে দল বদল তখন করতেন না, এখন করছেন, সম্প্রতি আমরা দেখছি বামপন্থী নেতা নেত্রী তিনি একদম সরাসরি বিজেপিতে চলে যাচ্ছেন, বিজেপি এমপি এমএলএ হয়েছেন কেউ কেউ। সেটা কিন্তু অতীতে ছিল না, দল বদল করা ছিল না, সেটা আমরা এখন দেখছি। গৌতম দা, অরুণদা যেটা বলছেন, তাতে তো মানবাধিকার কমিশনের মানে যেভাবে উনি আইনের দিক থেকে যে ব্যাখ্যাটা দিলেন, তাতে তো মানবাধিকার কমিশন এগুলোই দেখার কথা, তৃণমূলকে দেখার কথা নয়। সেখানে প্রশ্ন তাহলে উঠতে পারে যে হাইকোর্ট তাহলে বাকিদের কথা, মানে অন্যত্র ন্যায় বিচারের কথা, সমাজের বাকি অংশের জন্য যারা এইখানে যায়নি, জাতীয় মানবাধিকার কমিশন যায়নি, তাদের ন্যায় বিচার পাওয়ানোর জন্য হাইকোর্ট কি করলো, সেই প্রশ্ন তাহলে বোধহয় উঠতে পারে।
না, হাইকোর্ট এমনি মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছেন তাতে তারা একটা সুপারিশ করেছেন যেগুলো সিবিআই কে দিয়ে তদন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য পুলিশ এবং সিবিআই দুজনেরই ওই সেই একই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে এত প্রশ্ন, মানে যারা বিরোধী তারা মনে করেন রাজ্য পুলিশ দিয়ে তদন্ত হলে এই রাজ্য পুলিশ কলকাতার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। মানে তাদের যে এবিলিটি, মানে বিশেষ করে ক্রিমিনাল কেস সমাধান করার ক্ষেত্রে, সেই একই রকম ভাবে কেন্দ্রের যে সিবিআই, সিবিআই এর ক্ষেত্রে কিন্তু একটা ধারাবাহিকতা আছে, সেটা হচ্ছে ব্যর্থতা। সিবিআই এর কেস হাতে নিয়েছে এবং তদন্ত করে প্রমাণ করেছে কনভিকশন রেট বোধহয় 2 to 3% হবে, তার বেশি নয়। কিন্তু রাজনৈতিক ভাবে সকলেই দায়িত্ব এটা চাপা একটা যে সিবিআই এর হাতে তদন্ত দেওয়া হোক। সিবিআই হলেই যে মানে গোটা ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যাবে এমন নয়, কারণ হাইকোর্ট নিশ্চয়ই কোনো চিন্তা করবেন যে একটা কোনো মেকানিজম যে যারাই অত্যাচারিত বা নিপীড়িত হয়েছেন তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, দোষীদের একই সঙ্গে পরিবারকে প্রয়োজন হলে মানবাধিকার কমিশনের সুপারিশ অনুসারে ক্ষতিপূরণ দেওয়াতে রাজ্য সরকারকে বাধ্যও করতে পারে। কিন্তু আমার কাছে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এই মানবাধিকার কমিশন তাদের যে ভূমিকা, আমি তোমার এই আলোচনায় আসার আগে আমি তাদের ওয়েবসাইট খুলে দেখছিলাম। সেই ওয়েবসাইটে 2021 পর্যন্ত, 2021 সালে এখনো পর্যন্ত 21,000 অভিযোগ জমা পড়েছে, 21,000-এর বেশি কিছু। এবং তার আগে পর্যন্ত যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো সিংহভাগ হলো তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বিহার, আরেকটি কোনো রাজ্য। এবং বাকিদের যে অভিযোগ, অর্থাৎ বাকি রাজ্যগুলো মিলিয়ে, তার মধ্যে পশ্চিমবঙ্গ ওরা আলাদা করে নাম নেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ওয়েবসাইটে, যে অভিযোগগুলো জমা পড়ছে, সেই অভিযোগগুলো জমা পড়েছে এই রিপোর্টটি বাদ দিলে। এই রিপোর্টটি এখনো ওয়েবসাইটে তোলেননি তারা, যেহেতু এটা কোর্টের কাছে রয়েছে, যেন তারা যতক্ষণ না কোর্ট ওটাকে অনুমতি দিচ্ছেন তারা তাদের ওয়েবসাইটে তুলতে পারেন না। কিন্তু আমি দেখছিলাম একটা স্টাডি করে যে অন্য রাজ্যের ক্ষেত্রে যে ধরনের অভিযোগ জমা পড়েছে সেক্ষেত্রে মানবাধিকার কমিশন কি সক্রিয় ভূমিকা নিয়ে। আমি বলছি বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা এই কারণে উঠছে, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে হিংসা সবই ঘটনা। সম্প্রতি উত্তরপ্রদেশে ঘটনা ঘটে গেছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, এবং না জাতীয় মিডিয়া না রাজ্যের মিডিয়া কারোরই কোনো ক্ষমতা নেই সেই ধরনের সংবাদকে নিয়ে পশ্চিমবঙ্গের হিংসার ঘটনা নিয়ে ন্যাশনাল জাতীয় গণমাধ্যমে আলোচনা হয়, তার ভুল ত্রুটি, রাজ্য সরকারের ব্যর্থতা। কিন্তু অন্য রাজ্যে যেগুলো হচ্ছে তার কিন্তু কোনো আলোচনা ন্যাশনাল মিডিয়াতেও নেই। ফলে আমার একটা মনে হয় এটা কি কোনো একটা ডেলিভারেট ডিজাইন, যে পশ্চিমবাংলাই এরকম একটা হিংসাত্মক রাজ্য, এই ধারণাটাকে প্রতিষ্ঠিত করা জাতীয় স্তরে। এবং এটা আজ নয়, 34 বছর যখন সিপিএম শাসন ছিল তখন কিন্তু একই ধরনের এই অভিযোগ উঠেছিল। তাদের বলাই যায় 55,000 কংগ্রেস কর্মীকে হত্যা করা হয়েছে এই বলে কংগ্রেস নেতারা চিৎকার করতেন। তারও আগে কংগ্রেস জমানায় সিদ্ধার্থ শঙ্কর রায় রমালয় অবশ্য একটা সুবিধা ছিল, তারা সব মারধরে বিশ্বাস করতেন না, সোজা রাস্তায় দাঁড় করিয়ে বলতেন বাড়ি যা, গুলি করে মেরে দিতেন। ফলে একেবারে সমস্যার সমাধান। 5,000 যুবককে গুলি করে মারা হয়েছে 70 দশকে, গুলি করে মেরে দেওয়া হয়েছে। এই কোথায়? উত্তরপ্রদেশে এনকাউন্টার বলে বিখ্যাত ঘটনা, প্রতিটি এনকাউন্টার পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে এনকাউন্টারে, অনেকটা সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের প্যাটার্নের মতো। ফলে কেউ সেখানে কিন্তু কোনো মানবাধিকার কমিশনও নেই, এরা তাদের বিশ্বাসও করে, সোজা ধরবো মেরে দেবো, সে ক্রিমিনালই হোক সাধারণ মানুষই হোক। ফলে আমি বলছি মানবাধিকার কমিশনের আমি ওয়েবসাইট ধরে দেখলাম 2020 থেকে আর কোনো রাজ্যে কোনো হিংসাত্মক ঘটনা ঘটছে না। কিছু কিছু হ্যাঁ দলিত অত্যাচার এসব কিছু ঘটেছে, 3 থেকে 4টে রাজ্য সম্পর্কে তাদের কাছে অভিযোগ বা তাদের মতামত, তাদের টিম পাঠানো। মনে রাখবে যে এই টিমের মধ্যে কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্যও আছে, সক্রিয় বিজেপি নেতা। ফলে আজকে রাজ্য সরকার যখন কোনো গঠন করবে ধরনের, সেখানে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাই থাকবেন, জায়গা পাবেন। আর কেন্দ্রীয় সরকারে যা করছেন তাতে সেখানে তাদের বিজেপি করে এসেছেন পরিচিত নাম, বিজেপির অত্যন্ত অতি পরিচিত নাম, তারা হচ্ছে সেখানে নেতৃত্ব দিচ্ছেন। ফলে আমার বক্তব্য হচ্ছে এই সংস্থাগুলোর নিয়োগ সম্পর্কে একটা কিছু ভাবা দরকার, যেটা হচ্ছে যাতে মনে না হয় যে রাজনীতিকরণ হচ্ছে। কারণ এদের রিপোর্ট গুলো আমি বলছি, জাতীয় মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে দেশ জুড়ে মেরুকরণ হবে। মেরুকরণ আমি বলছি রাজনৈতিক অর্থে মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ। একদল বিশ্বাস করবে কি ভয়ঙ্কর জিনিস, আর একদল বলবে ওটা তো বানানো বটা, এবং এটা সমস্ত বিরোধী দল একযোগে এই রিপোর্ট করবে।
কারণ আমি অভিষেক মনু সিংভির টুইট দেখলাম, যিনি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ, কিন্তু তিনি কংগ্রেসের একজন প্রবক্তা। তিনি ওই বিজেপি ডেপুটি চেয়ারম্যান, তার অ্যান্টিসিডেন্ট পুরো তিনি টুইট করেছেন। ইনি কে, তার পরিচয় অভিষেক মনু সিংভি দিয়েছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এটার আসলে রাজনৈতিক মেরুকরণ হচ্ছে রিপোর্টটা নিয়ে। রিপোর্টের প্রকৃত সত্যতা যেটা সত্যি পুলিশ করতে পারত, যেটা পুলিশেরই করা উচিত। এই ঘটনায় যেখানে যার উল্লেখ হয়েছে, আমি যদি পুলিশের দায়িত্বে থাকতাম, জানি না কোনোদিনই থাকবো না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অরুণাবর তবু চান্স আছে, কোনো একদিন পুলিশের মন্ত্রী হলেও হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি একটা ওখান থেকে টেস্ট কেস হিসেবে একটি ঘটনা তুলে নিয়ে সেখানে তদন্ত করতাম, করে দেখতাম প্রকৃত ঘটনাটা কি। কিন্তু আজও পর্যন্ত যে উত্তরটা এখনো নেই, যে উত্তরটা এখনো কেউ দেয়নি, এই হিংসাত্মক ঘটনাগুলোর শিডিউলটা কি, 2 থেকে 5 আর 5-এর পরবর্তী। এটা গৌতম দা, এটা কিন্তু কিছু কিছু মিডিয়াতে আসতে শুরু করেছে। আজকে কলকাতার ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা খবর বেরিয়েছে, তাতে একটা ঘটনার কথা বলা হয়েছে। একজন বিজেপি সমর্থক, তাকে মাথায় বোমা মেরে মারা হয়েছে, এবং এই ঘটনাটা ঘটেছে কিন্তু ভোট হয়ে যাওয়া পুরো 1 মাস পরে। তবে একই সঙ্গে এটাও বেরিয়েছে যে সেখানেও কিন্তু জমি জমা সংক্রান্ত পুরনো বিরোধের একটা ব্যাপার রয়েছে, পুরনো সংঘাতের ব্যাপার রয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে অন্য। আমি মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমার অভিযোগ, 2 থেকে 5 যখন নির্বাচন কমিশন দায়িত্ব ছিল, তারা কি ভূমিকা পালন করেছেন, কি তদন্ত করলেন তিনি? তাদের কোনো ভূমিকায় সম্পর্কে তদন্ত নেই। রিটার্নিং অফিসাররা কি করছিলেন? অভিযোগ না থাকলে তদন্তটা করবে কি করে? না, আমি বলছি যে অভিযোগ না, আমি বলছি যে ঘটনাগুলো ঘটেছে, যেগুলো বিজেপি আক্রান্ত, মেনে নিলাম, সেই ঘটনা সম্পর্কে নির্বাচন কমিশন কি করেছে? আপনার অভিযোগটা করতে হবে যেই করুক। যে আমি বলছি বিজেপির অভিযোগই, বিজেপি যে অভিযোগ করেছে সেই অভিযোগেই নির্বাচন কমিশন কি করেছে সেটা না, নির্বাচন কমিশনের তো এখানে ব্যাপার না। কেন আর্টিকেল 324 অনুযায়ী গোটা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন 5 তারিখ পর্যন্ত তার হাতে। তিনি তো বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত তিনি ছিলেন দায়িত্বে, মুখ্য নির্বাচনী আধিকারিক। তাকে আলোচনার বাইরে রাখা যাবে না, কারণ তিনি নীরব ছিলেন। সোজা কথা, আমার অভিযোগ হচ্ছে তিনি অ্যালাউ করেছেন হিংসাগুলো ঘটতে। তিনি চেয়েছিলেন হিংসাগুলো ঘটুক, যাতে গোটা পশ্চিমবঙ্গ সম্পর্কে বলা যায় এটা একটি হিংসাত্মক রাজ্য। অরুণাব ঘোষের বাড়িতে অ্যাটাক হলো, আমি কি নির্বাচন কমিশনারকে অভিযোগ করেছি? উত্তর হলো না। আমি সে কথা বলছি না, আমি বলছি মানবাধিকার আমি করিনি। তুমি বুঝতে পারছো না আমার কথাটা। আমি বলতে চাইছি মানবাধিকার কমিশন যখন তদন্ত করছেন, তার তদন্তের আওতা থেকে নির্বাচন কমিশন কেন বাদ গেল? অভিযোগ না হলে হবে না। আরে অভিযোগ না, যে বিজেপি অভিযোগ করেছে সেই সময় পুলিশকে, যখন পুলিশ কিছু করেনি, বা নির্বাচন কমিশন কেন নির্দেশ দেননি যে পুলিশ কিছু করছে না? বক্তব্যটা শুনি। অভিযোগ করা হয়েছে, আমি ধরুন মার খেয়ে চুপচাপ বসে গেলাম, কিছু করার নেই। আমি বোঝাতে পারছি না। 2 থেকে 5 যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় মানবাধিকার কমিশনের রিপোর্টে কেন নেই যে এইটা নির্বাচন কমিশনকে বলা সত্ত্বেও তারা কিছু করেনি? এইটা নেই কেন? আমি অরুণাব ঘোষ আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমি যদি অভিযোগ না করি, কোনো নেই, এখতিয়ার নেই। আমি মনে করছি ঠিক আছে, এই জায়গাটা বুঝতে হবে। আমি সেজন্য বলছি না, এটা আমি একমত হতে পারছি। নির্বাচন কমিশনকে বাদ দেওয়া হচ্ছে গোটা দায়িত্ব থেকে, এটা ঠিক না। তার কারণ কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার আগের দিন পর্যন্ত নির্বাচন কমিশন গোটা প্রশাসনের দায়িত্বে। one which you may be moral, one which is morally correct may not be legally right. এটা একটা সবসময় মনে রাখবেন। কি হওয়া উচিত ছিল, আইনের কথা হলো আমায় অভিযোগ করতে হবে, পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করতে হবে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই। আরে তার বিরুদ্ধে অভিযোগ করেছে বলেই তো মানবাধিকার কমিশন তদন্ত করছে। কি মুশকিল? প্রথমত হাইকোর্টে গিয়ে অভিযোগ হয়েছে, হাইকোর্ট তখন বলেছে যে তুমি ভাই তদন্ত করে। না, মানবাধিকার কমিশনের কাছে আমি দেখলাম, ওয়েবসাইটে দেখলাম, মানবাধিকার কমিশনের কাছে বাংলা থেকে অভিযোগ জমা পড়েছে। মানবাধিকার কমিশন গেল কেন? হাইকোর্টের অর্ডারে গেছে, নিজে থেকে যায়নি। সেটা ঠিক, সেটা ঠিক, সেটা ঠিক, সেটা ঠিক। এ দোষী সেটা হবে না যতক্ষণ হাইকোর্ট না বলছে। এই জায়গাটা আমি মানছি, সেটা মানছি, আমার বক্তব্য সেটা না। আমি বলছি রিপোর্টটা বায়াসড এই
সন্দেহটা আসার মূল কারণ হচ্ছে রাজ্যের গোটা প্রশাসনের যদি দায়িত্ব, তখন তো মনের আনন্দে একটা অফিসার ট্রান্সফার করেছেন, পছন্দ হয়নি কোনো কাউকে, তাকে ট্রান্সফার করেছেন, বদলি করেছেন, তিনি তার দায়িত্ব ছিল 5ই মে পর্যন্ত। বক্তব্য তারা অরুণাবদ যেটা বলছেন সেটা হচ্ছে নির্দিষ্ট করে যে অভিযোগ মানবাধিকার কমিশনে গেছে, মানবাধিকার কমিশন তারই তদন্ত করেছে। এখন ওই সময় যে সময়কার কথা তুমি বলছো, সেই সময় কোনো অভিযোগ যদি মানবাধিকার কমিশনের কাছে না যায়, তাহলে মানবাধিকার কমিশন খবরের কাগজ দেখে তো তদন্ত করতে পারে না, তাই তো? নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে, ইজ বাউন্ড টু ডু দ্যাট, খবরের কাগজ দেখে করবে, তাই করেছে। সুমোটো তদন্ত বলে নির্বাচন কমিশনের সাইটে আছে, 15,000 তদন্ত করছে তারা সুমোটো। কেউ বলেনি, কেউ বলেনি। নির্বাচনের ওয়েবসাইটটা দয়া করে খুলে দেখো, ওখানে একটা প্রভিশন আছে যে মানবাধিকার কমিশন সুমোটো তদন্ত করে, কোনো অভিযোগ কেউ জানাই। কিন্তু অরুণাবদ বলছে না, আমি বলছি পারে ব্যক্তি বলতে হবে কোন লোকটি, যেমন এই কি বলে কি ওই মহাপাত্র। আরে ভাই আমি বোঝাতে পারছি না, যে কেউ অভিযোগ করেনি তা সত্ত্বেও তদন্ত করছে মানবাধিকার কমিশন, হাইকোর্টেও আসেনি। না না না, হবে না, 5,000 লোকের হয় না। সাইট খুলে দেখো, সাইট খুলে দেখো কতগুলো, 17,000 গোটা ভারতবর্ষে সুমোটো তদন্ত, যেখানে কেউ অভিযোগ করেনি। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন নিজে থেকে করছে। এটা অরুণাবদ যেটা বলছেন, আমি যারা বুঝছি আর কি, এই বিশেষ ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে এসেছিল। এক্ষেত্রে মানবাধিকার কমিশনের অ্যাম্বিটটা তো হাইকোর্টে ঠিক করে দিয়েছে। ঠিক না, না তাকে তো ঘটনা তো দেখাতে হবে যে 2 থেকে 5 আর 5 পরবর্তী, এই ডিমার্কেশনটা নেই কেন? হাইকোর্ট করেছে, এই ডিমার্কেশনটা নেই। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার তখনকার হিংসা, আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার সময়কার ঘোষণা, এই দুটোর ফারাক, এই দুটোর কোনো ফারাক আছে রিপোর্টে? আমাকে কেউ একজন আলোকিত করুন, হ্যাঁ এটা আলোকিত করুন। আমি বলছি নেই, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি নেই, আমি না পড়ে বলছি না, আমি পড়ে বলছি। এখানে আলোচনা করতে এসেছি সব পড়ে। আচ্ছা ধরুন হাইকোর্ট এই অর্ডারটা দিত না, তাহলে কি হতো? কোনটা? দিলই না। হাইকোর্ট অর্ডার না দিলেও মানবাধিকার কমিশন তার নিয়ম অনুসারে তদন্ত একটা করতো। কি করতো তার কাছে অভিযোগ ইন্ডিভিজুয়াল হয়, করতে হবে, অথবা কাগজে দেখলো এই লোকটাকে কুপিয়ে মারা হয়েছে। না এই মানবাধিকার কমিশনের সম্পর্কে কেন বলছো যে রাজ্যে কোনো অভিযোগ জমা পড়েনি? রাজ্য সরকারের মানবাধিকার কমিশনে কোনো রিপোর্ট জমা পড়েনি, কেন বলছো? কারণ কোনো অভিযোগ জমা পড়েনি। কিন্তু ভারতীয় যেটা জাতীয় স্তরের মানবাধিকার কমিশন, তার কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে সমস্ত রাজ্য থেকে, আমাদের বেশি উত্তরপ্রদেশ থেকে। কোথায় কোথায়? আরে ওয়েবসাইটে রয়েছে, কেউ তোমরা দেখোনি ওয়েবসাইট গুলো, না দেখে আলোচনা করছো, এটাই আমার কাছে দুর্ভাগ্য লাগে। পশ্চিমবাংলার সাংবাদিক এবং আইন বিশেষজ্ঞরা তারা অরিজিনাল ডকুমেন্ট না দেখে আলোচনা করে। আমার সামনে এখনো সুদীপ্ত সেনগুপ্ত বড় সাংবাদিক বলতে পারছেন না এই মানবাধিকার কমিশনের রিপোর্টে কি আছে। আমি কিন্তু পুরোটা পড়েছি, পুরোটা পড়ে আলোচনা এসেছি, কোন পাতায় কি আছে বলে দিতে পারবো। না পড়ে আলোচনায় আমি রাজি নই। আমি এরপর থেকে আলোচনায় আসবো যদি বিষয় সম্পর্কে আপনারা কেউ পড়াশোনা করে আছেন, তবেই আলোচনায় আসবো, না আসবো। কারণ বোকার মতো আমি তর্ক করে যাচ্ছি, আমাকে বোকা লাগছে সমস্ত দর্শকের কাছে। কারণ আমি বলছি আপনারা তো জানেনই না যে জাতীয় মানবাধিকার কমিশন যেমন সুপ্রিম কোর্ট সুমোটো তদন্ত করতে পারে, যেমন মানবাধিকার পারে, এটা কোয়াসি জুডিশিয়াল বডি, সবাই পারে। এইটাই বোঝাতে পারছি না আপনাদের যে অভিযোগ না করলেও জমা পড়ে, না করালেও করা যায়, কোনো বিশেষ ঘটনার দরকার নেই। আমি যদি একটি নিরপেক্ষ মানবাধিকার কমিশন হই, আমি পশ্চিমবাংলায় 2 তারিখে 3 তারিখে যা ঘটনা ঘটছে অভিযোগ না জমা সত্ত্বেও। একটু অরুণাবদের বক্তব্যটা শুনি, অরুণাবদের বক্তব্যটা আমরা শুনি। হ্যাঁ আমি চুপ করে আছি, শুনছি। না ভালো। অশোক গাঙ্গুলি এরকম করেছিলেন, কি করতেন? কাগজে দেখলেন ওই লোকটাকে ডেকে পাঠাতেন, ভাই তুমি করেছো। তখন মমতা ব্যানার্জি দেখলে এ তো ঝামেলা হয়ে গেছে, মমতা ব্যানার্জি কিন্তু ওকে এনগেজ করেছিল, তারপর সরিয়ে দিল যত রকম অভিযোগ করে। আপনাকে স্পেসিফিক কিছু অভিযোগ চাই, আপনি বলে দিলেন 5,000 লোক আক্রান্ত, মানবাধিকার কমিশন আমার মতো উকিলের পাল্লায় পড়লে লোক মারা পড়ে যাবে বলে, ভাই কোথায় দেখান? সঙ্গে সঙ্গে তো প্রুফ চাই।
মানবতার এই যে আজকে যেটা করেছে মানবতা কমিশন, যেটা এটাও রিপোর্টটা দিয়েছে, মানে প্রমাণ নয়, এটা এটা কিন্তু প্রমাণ নয়, এটা না অভিযোগ, না ঠিকই। অভিযোগ। সুতরাং কারণ আমার বিরুদ্ধে করলে আমি যাবো, বলো ভাই আমি যদি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যাই, বলো কোথায় কি করেছে একটু বলো তো। এটাও তো ভেগ অ্যালিগেশন যে গন্ডগোল করছে জ্যোতিপ্রিয় মল্লিক, কোথায় ভাই করেছে একটু বলো তো, কে অভিযোগ করেছে আমার নামে? ঠিকই। অভিযোগকারীর নাম চাই, একটা আইনের তো আছে, অভিযোগকারীর নাম চাই। এই জন্য তবে একটা জিনিস খুব খারাপ গৌতম দা, যেটা আপনাকে বলি, এটা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, হাইকোর্ট থেকে মামলা সরিয়ে নেবার একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রথমে মমতা ব্যানার্জি করলেন, এই জজ থেকে ওই জজ, এখন ওই জজের কাছে গেছে, এখন তৃণমূল বলছে দেশের অন্য হাইকোর্টে করো। খুব খারাপ। এবং যারা করছে তারা হাইকোর্টের দুদিনে মামলাও করে না, কেউ মামলা হিসেবে আজকে মানে মামলাকারী হিসেবে, মানে মামলার যে উকিল, ভালো উকিল হিসেবে পরিচিত না। এবং দুঃখজনক ব্যাপার যে আমাদের এখানে বড় বড় লয়ার আছে, অনেক বড় বড় ভারতবর্ষে, আজকের এই ওই যে চিফ জাস্টিস এগেন্সটে যে মামলাটা চলছে 5 জন জাজ, তাদেরকেও ডাকা হয়নি। এক একজন 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচা করে মনুভাই সিংভিদের ডেকেছে। আমরা তো জানি মনুভাই সিংভি কি স্ট্যান্ডার্ডের উকিল, শক্তিনাথ মুখার্জির পাশে। খুব দুঃখজনক ব্যাপার যে বাঙালি আজকে সবাই বাঙালিকে গালাগাল করছে। চিফ জাস্টিসকে অশোক দেব গালাগাল করেছে, অশোক দেব অকারণে। কিসের ব্যাপার? এই যে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো আমি বলছি স্ট্যান্ডার্ডটা ফল করছে আমাদের সর্বক্ষেত্রে। এই যে এখানে এতক্ষণ আলোচনা করলাম, আপনি এতক্ষণ বললেন, আমি বললাম, এটা জেনারেল টেলিভিশনে করা যায়? হচ্ছে কি না, করা তো যায় না, যাচ্ছে না, যায় না, না যাচ্ছে না, না করতে দেওয়া হয় না। এক্স্যাক্টলি, স্ট্যান্ডার্ডটা পড়ে যাচ্ছে। আমি বারে বারে বলছি, দেখুন আমরা যখন লয়ার হিসেবে আসি না, যখন কেউ আসে আমার চেম্বারে, প্রথমেই তার বিরুদ্ধে কেসটা বলা শুরু করি। যদি দেখি যে না তার প্রত্যেকটা এগেনস্টের পয়েন্টের উত্তর আছে, তখনই আমি বলি মামলা করুন, আদারওয়াইজ আমি বলি মামলা করুন। আজকে মানবতা কমিশন এটা অভিযোগ করেছে জ্যোতিপ্রিয় বলে, আমি জ্যোতিপ্রিয় মল্লিকের উকিল হলে বলো ভাই প্রমাণ করো তো, এসে আমায় এসে বললেই হলো জ্যোতিপ্রিয় মল্লিক মারপিট করেছে? প্রমাণ করতে হবে তাকে, এবং প্রমাণ করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। অভিযোগ মানেই প্রমাণিত না, অভিযোগ মানেই পয়েন্টটা, মানে আমি বললাম যে গৌতম দা আমাকে খুন করার চেষ্টা করেছে, সিম্পল। আমাকে প্রমাণ করতে হবে যে গৌতম বাবু এই দিন এসেছিল আমার বাড়িতে, এটা একটা জেনারেল ফতোয়া দিয়ে দিল যে উনি হাজার হাজার লোক করেছে, জ্যোতিপ্রিয় মল্লিক। দাঁড়াবে না, এটা এটা দাঁড়াবে না। করেছে বিজেপি আছে, করেছে, তৃণমূল থাকলে একই জিনিস করছে। সেই জন্যই তো গৌতম দা, আমি যতটুকু বুঝেছি আর কি, সেটা হচ্ছে এক্ষেত্রে তো মানবাধিকার কমিশন ঘটনার তদন্ত করে কোনো নির্দেশ দেয়নি, কোনো অর্ডার দেয়নি। জাতীয় মানবাধিকার কমিশন এখানে একটা প্রাইমারি ইনভেস্টিগেটিং এজেন্সি হিসেবে কাজ করে। তারা তো বলেছে এই ব্যাপারগুলো সিবিআই কে দিয়ে তদন্ত করাও, এইগুলো ঠিক মতো ভাবে তদন্ত করাও, বিচার করাও, সিবিআই কে দিয়ে তদন্ত করাতে বলছে। তারা তো অভিযোগগুলো লিপিবদ্ধ করেছে মাত্র, গুরুতর অভিযোগগুলোকে নিয়েছে মাত্র। তাহলে প্রমাণ নয়, এটা প্রমাণ নয়, প্রমাণ তো হবে আদালতে যখন বিচার হবে, তদন্ত করে ট্রায়াল হবে, সিবিআই তদন্ত করবে, চার্জশিট ফ্রেম করবে, তারপরে তদন্ত হবে। এটা তো প্রাথমিক একটা মাত্র। সেখানে যেটা রাজনৈতিক ভারসাম্যের প্রশ্নটা যেখান থেকে আসে, যেটা গৌতম যেটা বলছেন, সেটা কিন্তু আইনের দিক থেকে কিভাবে হবে সেটা অন্য প্রশ্ন। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে কেন অভিযোগ গেছে, রাজ্যের কাছে কেন যায়নি, রাজ্য মানবাধিকার কমিশনের কাছে কেন অভিযোগ জমা পড়েনি, এগুলো সব মিলেই ঘুরে ফিরে রাজনৈতিক প্রশ্ন। রাজনৈতিকভাবে কার কোন কমিশনের উপর আস্থা আছে কি নেই, সব মিলিয়ে যা দাঁড়ায় তাতে কিন্তু মানবাধিকারের একেবারে মানে মানবাধিকার রক্ষার ব্যাপারটা নিয়ে কেউ ভাবিত নয়। এই কমিশন গুলো নিজস্ব সরকারের রাজনৈতিক যারা সমর্থক তাদের অধিকার নিয়ে শুধু ভাবিত। আরেকটা ব্যাপার আছে, মানবাধিকার কমিশন রায় দেওয়া মানে ফাইনাল না, হাইকোর্টে চ্যালেঞ্জ হয়, যেটা মহাপাত্র অম্বিকেশ মহাপাত্রটা হলো। হাইকোর্ট বললো যে না, একে পেমেন্ট দেওয়া হোক, তারপরেও কিন্তু পেমেন্ট দেওয়া হয়নি, এখন ঝুলে আছে। এখন আমি বলছি আমাদের সবার মধ্যেই একখানা কোথাও, আমি বারে বারে সুদীপ্তকে বলি, কোথাও একটা শয়তান লুকিয়ে আছে। এটা সুযোগ পেলে যখনই ক্ষমতায় আসে তখনই শয়তানটা বেরিয়ে পড়ে। আজকে দিল্লিতে যেভাবে জেএনইউ ছেলে মেয়েদের করেছে, এবং অনেক ভদ্রলোক তাদের বিরুদ্ধে বলছে, কেন বলবে? আরে বলবে না কেন, কি আশ্চর্য! এই যে 124 আইটা আটকাচ্ছে, কেউ বলেছে, একটা আসামের ছেলে বলেছে যে ওই কি বলে, ওই গরুর পেচ্ছাপ দিয়ে করোনা যায় না, তাকে 124 দিয়ে দিয়েছে।
এই হেমন্ত কি বললে, হিমন্ত বিশ্ব শর্মা নাকি ভদ্রলোক, ওই আসামের যে মুখ্যমন্ত্রী হয়েছে, কোথায় যাবে আমি বলছি এক্স্যাক্টলি। আর এনডিপিসি আমাদের হাইকোর্টে পশ্চিমবঙ্গে এখন একটু কমেছে, আগে কি হয়েছে ধারণা নেই লোকের। শুভেন্দু গেছে মালদা করতে, এই মালদা বলছি মুর্শিদাবাদে, একটা সিটও তৃণমূল জেতেনি, দুটো একটা সিট, প্রত্যেকটা মিউনিসিপালিটি হয়ে গেল তৃণমূল। কেন? শুভেন্দু ডেকে পাঠালো, বললো এই টাকানো অথবা এ করো, এই শুভেন্দু অধিকারী টাকানো, নইলে এনডিপিএস এর জমা পড়লো কে? কংগ্রেসের যে প্রেসিডেন্ট, কি ভদ্রলোক কি নাম, শিলাদিত্য নাকি, 2 বছর জেলে ছিল। 2 বছর জেলে থাকার পর যেহেতু অধীর চৌধুরী হইচই করেছে, 2 বছর হবার পর তাকে বললো, দেখা গেল যারা সই করেছে তারা বললো আমরা সই করিনি, আমাদের জোর করে সই করেছি, এসপি এসে বললো না তোমাদের ঢুকিয়ে দেবো, সঙ্গে শুভেন্দু বাবু ছিল। আজকে বিচার ব্যবস্থার এই অবস্থা হয়েছে। আজকে 16 বছর বাদে সিমির হিসেবে আটকেছে একটা 27 জন লোককে গুজরাটে, 2021 সালে তারা ছাড়া পেল নির্দোষ বলে লোয়ার কোর্টে, তার মধ্যে 7 জন মারা গেছে। এই তো ভারতবর্ষ, যাবো কোথায়? একদিনে 23 জন গুলি খেয়েছে এতে, ইউপিতে, কিসের অভিযোগ? তারপর ওই যে লোকটা যে ওই গাড়ি থেকে নামিয়ে গুলি করলো যাকে, ওই তাকে অ্যারেস্ট করার পর ওই হলো উজ্জয়িনী মন্দিরে গিয়ে করবেনটা কি? আমি বললাম আমিও হয়তো যদি ক্ষমতায় আসি, আমিও হয়তো শয়তান হয়ে যাবো। দ্যাট ইজ দি ডিফিকাল্টি। এটা অন্য দেশে হয় না। ভারতবর্ষের ডেমোক্রেসিতে এখন 142তম স্থান। তো সবাই ইনভলভ। এই যে নীতিশ কুমারের এখানে, সে তো কম যাচ্ছে না। কংগ্রেসের এদের ঝাড়খণ্ডে মাওবাদী বলে প্রচুর ছেলেকে জেলে আটকে রেখেছে, প্রচুর ছেলে। বিরোধী হলে মাওবাদী হয়ে যাও, কি করবো? এটা আমার কংগ্রেসের একটা ব্যতিক্রমী প্রবণতা বোধহয় দেখা যাচ্ছে। অর্ণবদা, গৌতম দা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আসামের যে মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উনি তো পুলিশকে বলেছেন যে আইনের মধ্যে থেকে যা করো, জিরো টলারেন্স টুয়ার্ডস ক্রিমিনাল, উনি যেটা বলছেন। এখন জিরো টলারেন্স সাথে এক্সিকিউটিভ দেবে, এটা জুডিশিয়ারি শাস্তি দেওয়ার কথা, কিন্তু সেখানে কিন্তু গুলি করে মারার একের পর এক ঘটনা ঘটছে। এটা মিডিয়াতে খুব বড় করে আসছে, প্রতিদিন গুলি করে মারার ঘটনা ঘটছে আসামে কিন্তু সেখানকার যেটা রাজ্য মানবাধিকার কমিশন, তারা কিন্তু এই বিষয়ে সক্রিয় হয়েছে বলে খবর এসেছে। এটা কিন্তু একটা, আমি বলবো, একটা পজিটিভ ডেভেলপমেন্ট, একটা ভালো ডেভেলপমেন্ট। অন্তত গৌতম বাবুকে বলি, হাইকোর্টে প্রথমেই ধরে নেয়, আগে আমরা কি, তুমি ভাই প্রমাণ করো যে এই লোকটা চোর। এখন উল্টো হয়ে গেছে, জজেরা মনে করে তুমি চোর ভাই, নিজে থেকে প্রমাণ দাও। মানুষ কোথায় যাবে? মাঝে এমন হয়েছিল, যদি রাম বলে একটি এনডিপিএস এর ছেলে নিয়ে যাচ্ছে, বললে এই কোথায় পেলে? বলো অরুণাভ ঘোষের বাড়িতে পেলাম, অত গৌতম বাবুর বাড়িতে পেলাম, আগে আপনাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবে। সেটা এখন বলেছে না, মুখের ক্ষেত্রে এটা হতে পারে না, এগুলো পুলিশ করাতে। এবং পুলিশ যেভাবে নার্কোটিক্স ড্রাগস কালেক্ট করেছে, সারা থানা বললে হবে না। আমি বললাম তো এই জিনিস হয়ে গেছে, করবোটা কি? খারাপ লাগে, খারাপ লাগে। আমরা তো সবসময় বঞ্চিতের সঙ্গে লড়ছি, বঞ্চিতের হয়ে। কংগ্রেস আমলেও তাই, তাই। এই যে আমি কংগ্রেসীদের বলি, 55,000 লোক খুন হয়েছে 34 বছর বয়সে, 34 বছর বাম শাসনের। ভাই একটু রয়ে শুনে বল, 34 বছরে বাম শাসনে 55,000 কর্মী খুন হলে দিনে 6টা করে কংগ্রেস কর্মী খুন হলে রোজ। একটু হিসাবটা ঠিকঠাক দে। 55,000 কারখানা বন্ধ হয়ে গেছে, আরে তার মানে দিনে 6টা করে কারখানা। 55,000 কারখানা থাকলে পশ্চিমবঙ্গের এই অবস্থা, বলে দিই আমরা ছিল কোথায় আর কি। হ্যাঁ, আমি ঘুরে বলেছি। আমি একটা সিরিয়াস টোনে একটা আলোচনায় আবার একটু ফিরি আর কি। সেটা হচ্ছে যে তাহলে প্রকৃত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো যখন ঘটছে, গৌতম দা, এই যে মানবাধিকার কমিশনের বিশ্বাসযোগ্যতা যদি নাই থাকে, নেই একেবারে, মানে তলানিতে সে ঠেকেছে অন্য বহু সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো, তাহলে প্রকৃত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যখন ঘটছে, তখন মানুষ যাবেটা কোথায়? বারবার আমাদের অনেক দর্শকরা স্ট্যান স্বামীর কথা বলছেন, তিনি যখন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তখন আমি যেটা বলছি, যেটা একটা ভ্রান্ত মানুষ যদি প্রকৃত তথ্য জানতে পারে, প্রকৃত তথ্য সম্পর্কে অভিজ্ঞ হন, তাহলে কিন্তু কোনো ভ্রান্ত প্রচারে তাকে বিভ্রান্ত করা যাবে না, যেমন আমাকে করা যাচ্ছে। তো কারণ হচ্ছে, আমি বলছি মানবাধিকার কমিশনেরই সাইটে আছে, তুমি যে আসামের কথা বলছো তারও উল্লেখ আছে,
কিন্তু দুঃখজনক হলেও পশ্চিমবঙ্গের নাম নেই। দুঃখজনক হলেও পশ্চিমবঙ্গের নাম নেই। তুমি খুলে দেখাতে পারবে না যে পশ্চিমবঙ্গে মানবাধিকার লঙ্ঘনের কোন রেকর্ড আছে এই সাম্প্রতিক এই রিপোর্টটি ছাড়া। কারণ উত্তরপ্রদেশ সব থেকে বেশি, তামিলনাড়ু, তারপর বিহার, এই যে রাজ্যগুলো যেখানে মানবাধিকারের ঘটনা হরণ হয়ে থাকে, আমাদের এখানে ঘটনাটা হচ্ছে রাজনৈতিক হিংসা। ফলে এখানে যে আমি বলছি না যে এখানে কোনো পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটছে না, তা কিন্তু নয়, ঘটনা ঘটছে। কিন্তু ঘটনাটা আমি যেটা বলছি, আমরা যদি প্রকৃতই সত্য অনুসন্ধান করতে চাই, সত্য পড়া যদি ইচ্ছা থাকে, কেবলমাত্র যেটুকু প্রচারিত হচ্ছে গণমাধ্যম তার দ্বারা যদি প্রভাবিত না হই, আমি নিজে কেন তদন্ত করব না? আমি সেটাই বলছি, একজন সচেতন নাগরিক হিসেবে এখানে যারা দর্শক আছেন, যারা দেখছেন, আমার তাদের কাছে অনুরোধ যে আপনারা নিজেরা অন্তত দয়া করে, অনেকেই জানেন আপনার বাড়ির পাশে একটি ঘটনা ঘটেছে, আপনি নিজেই খোঁজ নিয়ে জানতে পারেন কি ঘটেছে। সুতরাং আপনি এই দয়া করে এদের কারোর উপর নির্ভর না করে নিজেরাও যদি তদন্ত করেন, ধরুন আমাদের পুলিশ তো করছেই না, আর মিডিয়া তো করছেই না, কারণ মিডিয়া ঘরে বসে বাকিটা যা পড়ছে সেই জন্য আলোচনা করছে। ফলে মিডিয়াও পড়াশোনা করে না আজকাল, কোনো পড়াশোনা, মানে আমি তো বলছি এনএইচআরসি রিপোর্টটাই তো অধিকাংশ লোক পড়ে থাকে। একজন মন্ত্রী সম্পর্কে গুণ শব্দ ব্যবহার করা হচ্ছে, সে মন্ত্রী যতই খারাপ হোক। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যারা শপথ নিয়েছেন তাদের 46% বিরুদ্ধে অপরাধমূলক মামলা আছে। আমি কি তাদের সম্পর্কে লিখবো তারা গুণ? এই যে রাজনৈতিক যে শব্দ ব্যবহার করা হয়েছে রিপোর্টে, যে মন্ত্রীর বিরুদ্ধে করা আছে সেই মন্ত্রীদের মানবাধিকার কমিশনের রিপোর্টের বিরুদ্ধে মানহানি মামলা করা উচিত। তিনি হতে পারেন কোন অপরাধ করেছেন, হতে পারে হ্যাঁ, করা উচিত, কারণ তিনি একজন সংসদীয় সংবিধানগতভাবে সম্মত ওথ নিয়ে তিনি মন্ত্রী। তিনি যেই হন তিনি, এখন তাকে যদি মন্ত্রী করার পর তাকে যদি কেউ বলেন আর একটি সাংবিধানিক সত্তা যদি বলে গুণ, তো কালকে তো অরুণ মিশ্র সম্পর্কে একই কথা হচ্ছে, একই রকম আরেকজনকে, তাহলে এই পারস্পরিক কি আমরা প্রতিষ্ঠানগুলোকে একে অপরকে গুণ বলে সম্বোধন করব? আমি বলছি না যে মানবাধিকার কমিশনকে গুণ বলে সম্বোধন করা উচিত, তা নয়। মানবাধিকার কমিশন, আমি বলছি এর মধ্যে থেকেও মানুষের আস্থা রাখা উচিত। এই প্রতিষ্ঠানগুলোর ভারতের গণতন্ত্রকে যতটুকু ধরে রেখেছে 70 বছরে, কোন সামরিক অভ্যুত্থান ছাড়া একটা গণতান্ত্রিক ব্যবস্থা টিকে আছে, যেখানে ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। আপনার একটা ভুল ধারণা ধরিয়ে দিই, যে স্টেটে সবচেয়ে বেশি মানবাধিকার রিপোর্টেড হয়েছে তার মানে দ্যাট স্টেট ইজ অ্যাক্টিভ। না, উত্তরপ্রদেশ। হাস্যকর, উত্তরপ্রদেশ, যেখানে সব থেকে বেশি সাংবাদিক আটক আছেন, আটক আছে। শুনুন, মানবাধিকার আটকানো মানে সেখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি শুনে নিন, যেটা কানেকশনে কিছু সমস্যা হয়েছে বোধহয়। এখানে আমার নাম বলছি না, একজন বিচারপতি মানবাধিকারে সুপ্রিম কোর্টে বলছে যে আমার এখানে কোনো অভিযোগ নেই। বলো তাহলে ইউ আর মোস্ট ইনঅ্যাক্টিভ। যে স্টেটে সবচেয়ে বেশি অভিযোগ তো পড়ছে, ধরুন এই মহিলা নির্যাতন, হ্যান নির্যাতন, যে স্টেটের অভিযোগ করছে মানে অভিযোগ নিচ্ছে, তার সংখ্যাটা বেশি হবে। আর যে স্টেট নেয় না, রাজ্যে নিচ্ছে না, কেন্দ্রের কাছে। আমার শোনা যদি যায়, দেখা যদি নাও যায়, শোনা যদি যায়, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে, কিন্তু তোমার দেখা যাচ্ছে না। গৌতম, তো তোমার বোধহয় কি পাওয়ার চলে গেছে বা কোনো সমস্যা আছে? হ্যাঁ, পাওয়ার চলে গেছে। 2 মিনিট বাদে আমার জেনারেটর চললে পাওয়ার আবার আসবে। ঠিক আছে, এটা উত্তরপ্রদেশ, এখানে মানবাধিকার অত্যন্ত সংরক্ষিত, ফলে বিদ্যুতের দামও সব থেকে বেশি ভারতের। আচ্ছা, ফলে আমি বলছি যেটা, যে এই অভিযোগগুলো করেছে সচেতন নাগরিকরা এবং মানবাধিকার কর্মীরা। পশ্চিমবঙ্গের মানবাধিকার কর্মী যারা আছেন তারা কি করছেন? তারা প্রচুর অভিযোগ করেন গৌতম দা, তারা প্রচুর অভিযোগ করেন, তারা যথেষ্ট সক্রিয়। আপনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করুন না। জাতীয় মানবাধিকার কমিশন এসছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছে তো। না 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 না, আমি ব্যাপারটাই বোঝাতে পারছি না। আমি মানবাধিকার কমিশনের ফাংশনিংটা বলছি, কিভাবে মানবাধিকার কমিশন হাইকোর্টের নির্দেশ ছাড়াও কাজ করে নিজেরা। এটা কোয়াসি জুডিশিয়াল বডি, এটা ঘটনা, নিজেরাই কাজ করে। বলছি শুনুন, অভিযোগ করলেই যে রাষ্ট্রে বেশি অভিযোগ হয় তার মানে সেখানে বোঝা যায় যে মানবাধিকার কমিশনটা অ্যাক্টিভ। আমার রাজ্যে 50টা হলো আর বিহারে 5000 হলো, তার মানে 5000 মানবাধিকার কমিশন ওখানকার আমাদের এখান থেকে অ্যাক্টিভ। এখানে অভিযোগই নেই। এই যে লোকটা ভিকে গুপ্ত, এই গিরিশ গুপ্ত, কোনো অভিযোগ নেয় না, আমি সে সেন্সে বলছি না।
তাকে ওইটা নিতে ধরবেন হবে না, ধরুন কেন্দ্রের কাছে পাঠাক, জাতীয় মানবাধিকারে পাঠাক, কি মুশকিল? এপিডিআর বলে যে সংস্থা আছে তারা দিল্লিতে পাঠাক, কিভাবে রাজ্য পাঠাবেন? নাই বানি। আরে গ্রামে পুরুলিয়ার আরে গ্রামের তোমাকে মেয়েটা কি একটা করে একটা পাঠাবে? একটা ছোট্ট গল্প বলে দিই, শুনো, মজার না কথা। না যখন আমি যখন প্রশ্ন করছি যখন এই যে আমি উকিলের প্রশ্ন কমিশন করছি হচ্ছিল আপনাকে। না, হ্যাঁ তুমি না বলো না, আপনি আমি এইসব বলছি। উপরে বলবেন না। আপনি আমরা স্টেট উকিলের কথা বলছি। একটা পুরুলিয়ার মহিলা রেপ হলো, পুলিশ কিছু করলো না, সে মানবাধিকার কমিশনের ঠিকানা জানে? ওয়েবসাইট আমিও জানি না কি ওয়েবসাইট, জানে? শুধু ভারতবর্ষে, আমি পুরুলিয়া বলছি না, সারা আমি ভারতবর্ষের বলছি ক্ষেত্রে এপিডিআর কি করেছে? না, এই ধরনের সংগঠনগুলো যথেষ্ট সক্রিয়, তারা কাজ করছে, প্রচুর মানবাধিকার ঘটনা ঘটছে। ওই সংখ্যায় নেই। এপিডিআর কে জিজ্ঞেস করো না, একদিন এনে বসাও যে মানবাধিকার কমিশনে কটা অভিযোগ নিয়েছে, একটাও নেয়নি। সাংবাদিকের কাজ হচ্ছে রিপোর্ট করা, আর মানবাধিকার অধিকাশনের কর্মী যারা ভারতবর্ষের অন্যান্য জায়গায় পিইউসিএল থেকে শুরু করে এরা এত অ্যাক্টিভ যে এদেরই বেশি কর্মী এখন জেলে আটক আছে। এদেরকেই সারা ভারত সব, হ্যাঁ, রাজ্য আটক করেছে, কিন্তু তারাই অভিযোগ বেশি করে, তারাই অভিযোগ বেশি করেছে। জেল থেকে কি করে করবে? আটকে রেখে দিয়েছে। আরে রাজ্যে কোনো অভিযোগ নেবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে মমতা বন্দ্যোপাধ্যায় নেবে না, এটা ফ্যাক্ট, মানছি। তো দিল্লিতে কেন করছে না? সারা ভারত কে বারণ করেছে? একবার দয়া করে সকলে ওয়েবসাইট গুলো খুলে দেখুন। এইখানকার মাধ্যমে কোর্টফিনান্স উইথ দ্য পিপলের মাধ্যমে সকলের কাছে আপিল করছি, দয়া করে সাইটটা খুলে দেখুন। কটা লোক আছে মানবাধিকার কমিশনে বলুন তো? এই যে এপিডিআর এর কটা লোক? না না, তুমি করবে ওদের। কটা লোক? আমরা গৌতম দা বা অর্ণবদা কোনো আলাদা করে প্রতিষ্ঠান নিয়ে তো আলোচনা করে লাভ নেই, যে বিশেষ করে তাদের প্রতিনিধিরা যখন এখানে নেই, তারা কি করছে তাদের ডেকে নিয়ে এসে আমরা শুনতে পারি, তারা এখানে এসেছেন অনেকেই, এটা কোনো বিষয় না। তোমার এই যে আমরা যে কথোপকথন করছি, কত 2 লাখ লোক দেখবে? 8 কোটি লোক আছে, 2 লাখের মধ্যে 1 লক্ষ 99,000 সেটা কোনো বিষয় না, সেটা কোনো বিষয় না। সঠিক বার্তা ঠিক মানুষের কাছে পৌঁছে যায়, সঠিক বার্তা দিতে পারি না বলে পৌঁছয় না, সঠিক বার্তা দিলে ঠিক পৌঁছবে, ঠিক। আমি এই বিশ্বাস রাখি, আমি এত পেসিমিস্ট নই, আমি এই ভারতীয় গণতন্ত্রে বিশ্বাসী, মনে করি প্রতিষ্ঠানগুলো দুর্বলতা সত্ত্বেও জেগে আছে। কিছু হলেও এই অরুণ মিশ্রের অধীনে কমিশন আমাকে যে তথ্য চোখ খুলে দিয়েছে আজকে, এই অরুণ মিশ্রের অধীনস্থ যে মানবাধিকার কমিশন, আমি বললাম তো, শুনুন, এই একটা ধারণা রাখবেন না যেখানে যে স্টেটে বেশি মানবাধিকার কমিশনের আছে, অভিযোগ আছে, 50,000 60,000, তারা সবচেয়ে অ্যাক্টিভ, নিচ্ছে। ঠিক ঠিক, সেটা ঠিক। আমাদের ভারতবর্ষটা হয়ে গেছে এরকম, আপনি করতে পারবেন না। আপনি একটু এতে যান, মানে যে কোনো এতে, আপনি ট্রেনে গেলে, আপনি কর্পোরেশন বলুন না, কর্পোরেশন করলে একটা বাড়ির প্ল্যানের 30 লক্ষ টাকা দিতে হচ্ছে। আমরা উকিল জানি তো, কে রিপোর্ট করবে? আমি করবো, বাড়িতে আটকে যাবে। আরে তৃণমূলের সাংসদকে দিতে হয়েছে, কিন্তু দিল্লি বসে আমি জানি। আরে তৃণমূল কংগ্রেসের সাংসদকে দিতে হয়েছে। না না, সেটা ছেড়ে দিন, আমি বলছি দিস আর দি থিংস। থানায় গেলে কোনো রিপোর্ট নেই। আমি একটা কিন্তু সেগুলো মানেই তো হতাশার কথা না, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করাটাই হচ্ছে। বাড়ির সামনে থেকে চিন্তাই হলো, গেলাম থানায়, গেলাম, বসে আছি, দেখছে। এমন সময় এসডিপিও কি প্রেসিডেন্সি কলেজের ছেলে ছিল, সে বললো, আরে অরুণাবদ এখানে, তাহলে এরম বসে আছি। সে তো থানা একদম তোলপাড় করে দিল। জানিস কে বসে লোকটা এই জ্যোতি বসুর বিরুদ্ধে মামলা করেছে? সঙ্গে সঙ্গে হুড়িয়ে সব লোক চলে এলো। জ্যোতি বসুর নামটা বলে, এই লোকটা ক্ষতি করতে পারে, আমার ক্ষতি করতে পারে। তারপর ধরা পড়লো, ততক্ষণ অন্য ছিনতাই গাড়িতে, ধরা পড়েনি, লোকটা চলে গেছে। দিস আর দি থিংস। থানায় গেলে আপনি, আনলেস ইউ আর সামবডি ইন দি সোসাইটি, কেউ পাত্তা দেয় না, সিম্পল, পাত্তা দেয় না। আপনি গেলে, ও গৌতম লাহিড়ী, ও দিল্লিতে সাংবাদিক না? আচ্ছা আচ্ছা, ওর চেয়ারম্যান আছে। হ্যাঁ বলুন দাদা। আজকে বলে সুদীপ্ত, কেবে সুদীপ্ত, এই বে কথাটা, কেবে সুদীপ্ত। দিস আর দি থিংস, হার্ড রিয়ালিটি। আমি তো রোজ হাইকোর্টে বসছি, আমি এমনিতেই ওই বর্গিয়ে বলে না, চেয়ে হয়ে গেছি, মানে রেগে যাই এই জন্য। মানে সিভিয়ার। আপনি চিফ জাস্টিসকে ধরুন, চিফ জাস্টিস এই যে আজ যে মামলা করলো এই 4 জনের এগেইনস্টে, একটু এবিসি পড়লে তো দেখতে পারতো যে লাই করে না। একটা লোকের বেল পিটিশন ক্যান্সেল করে দিচ্ছ উইদাউট হিয়ারিং দেন, করলো তো 4 জনে। রাত্রেবেলা ফোন করলো, ওই নাম কি, ওই
এই লোকটা বলে যাচ্ছে ভাট বকছে, এই বলে কি তুষার ভাট বকছে। অনেকে বলছে হ্যাঁ অনেক কিছু শিখলাম। কি শিখলাম? দিনের পর দিন 6 জনের বেঞ্চ বসিয়ে গেছে, ভাট বকছে। আর এই 2 জন উকিল আমার দলের লোক 2 লাখ টাকা করে দিনে নিচ্ছে কপিল সিবালারে। ঠিকই আছে, এও দিচ্ছে ও দিচ্ছে। তখন না রাগটা হয় যে আমাদের উকিল যেটা 2 মিনিটের মামলা সেটা 15 দিন 20 দিন হচ্ছে। এটা সুপ্রিম কোর্টে এগুলো মারাত্মক হয় যে কোথাকার লোক মেরে নাও, মাথা ন্যাড়া করে নাও। এই যে প্রতিবাদ করার ব্যাপারটা চলে যাচ্ছে। যাই হোক, আপনাদের মতো লোক আছে, ফিল করেন, ইমোশনটাও দরকার, যেটা আছে আপনার মধ্যে। কোথায় আছে? হ্যাঁ, আমি যে গল্পটা বলতে চাইছিলাম, আগে লাইট চলে গেল বলে বলতে পারিনি, যেটা হচ্ছে যে সাচ্চার কমিশনের রিপোর্ট যখন তৈরি হচ্ছিল, আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসনের কথা বলছি, সেই রিপোর্টে সাচ্চার কমিশন তার জানতে চেয়েছিল যে এই রাজ্য সরকার মাইনরিটিদের সম্পর্কে কি কি স্কিম নিয়েছে, কি কি কাজ করেছে। আমি শুনেছি যে যার কাছে গিয়েছিল তিনি বলে, কে সাচ্চার, তাকে এসব জবাব দিতে হবে, তাকে আমরা জবাব দেবো? আমরা এখানে মানুষের ভোটে জিতে আসছি, মেজরিটি সরকার, কোনো জবাব টবাব দেবো না। এবং সাচ্চার তার নিজ সূত্রে যেটুকু তথ্য জোগাড় করেছেন গোটাটাই রাজ্যের এই বামফ্রন্টের বিরুদ্ধে গেছে। কিন্তু তারা যদি প্রকৃত তথ্যটা তুলে দিতে পারতো, অন্তত সম্পূর্ণ না হলো, আমি বলছি 70-75 ভাগ ওই রিপোর্টটা কিন্তু ওরকম হতো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এমন অনেক তথ্য সাচ্চার কমিশনের রিপোর্টে আছে যেটা সত্য নয়, যেটা পশ্চিমবঙ্গে কিন্তু মাদ্রাসা শিক্ষায় যে পরিবর্তন হয়েছিল বুদ্ধ ভট্টাচার্যের আমলে, সেটা কিন্তু সাচ্চার কমিটির রিপোর্টে উল্লেখ নেই। কারণ হচ্ছে মোহাম্মদ সেলিম মন্ত্রী ছিলেন, তিনি রিপোর্ট পাঠাননি। তিনি বলেছেন কে হরিদাস সাচ্চার, তাকে আবার রিপোর্ট দিতে হবে, রিপোর্ট দেননি। এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মানে প্রশাসনের জেনারেল ট্রেন। এটা মুসলমান বলে, মুসলমানদের সম্পর্কে বলা হয়েছে বলে, ওটা হিন্দু হলে অন্য জিনিস হতো। আজকে মুসলমান করছি 1.4% হলো সরকারি কর্মচারী মুসলমান। হ্যাঁ, ঠিকই বলে যাচ্ছি তো। আমরা মানবাধিকার থেকে শুরু করে অনেকটাই সরে এসেছি, অবশ্য সেটা শেষ পর্যন্ত সবই মানবাধিকারের মধ্যে পড়ে। যেটা দুঃখজনক বিষয় সেটা সেই সিদ্ধান্ত থেকে কিন্তু সরা যাওয়ার কোনো কারণ নেই। সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশনে কিভাবে কাজ করা উচিত তা নিয়ে অনেক বিতর্ক হয়, মানবাধিকার কমিশন কি করতে পারতো তা নিয়ে অনেক বিতর্ক হয়, কিন্তু প্রকৃত মানবাধিকার রক্ষার জন্য কি করা হচ্ছে তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়ে যায়। কারণ মানবাধিকার কমিশন সরকারের একটা এক্সটেনশন হিসেবেই কাজ করে, সরকারের অন্তত সেই হয়ে দাঁড়িয়ে গেছে। সেটা হওয়া অবশ্যই ঠিক নয়, কিন্তু সেটাই বাস্তব। এই বাস্তবতার মধ্যে আমরা রয়েছি, দুঃখজনক বাস্তবতা এটাই। অবশ্য তার সঙ্গে আমি গৌতমদের সঙ্গে এ বিষয়ে অবশ্যই একমত। তার জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই, তার জন্য আশা ছাড়ারও কোনো কারণ নেই, কারণ এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর তো ভরসা রাখতেই হবে। অনেক ধন্যবাদ গৌতম দা, অরুণমতা আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শকদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আজকের উত্তপ্ত আলোচনায় এতক্ষণ থাকার জন্য। নমস্কার।